নমস্কার। আজ ২ বছর ধরে আমি ছোট ছোট প্রশ্ন, মানে অঙ্কের প্রশ্ন, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক কি একাডেমিক ক্যারিয়ারের জন্য হোক, 9-10-এর অঙ্ক যেগুলো আছে, এছাড়াও 11-12-এর অন্যান্য অঙ্ক আছে, এই অঙ্কগুলো বিগত ২ বছর ধরে আমি দিয়ে আসছি। এখন বর্তমানে প্রত্যেকটা ভিডিওর সঙ্গে আমি একটা কথাই লিখছি যে কি গার্জেন, কি দাদা, ভাই, যেই থাক, স্টুডেন্ট, সবাইকে আমি অতি সহজ এবং সরলভাবে ছোট ছোট প্রশ্ন থেকে জটিলতর প্রশ্ন, এই সব রকম প্রশ্ন আপনাদের কাছে ছোট ছোট করে তুলছি ছোট ছোট রিল ভিডিওর মাধ্যমে। কেন করছি? কারণ আমি যদি অনেক বড় বড় অঙ্ক যদি আপনাদের যদি বা স্টুডেন্টের যদি শেখাতে যাই, সেখানে সময়টা বেশি লাগছে, ঠিক আছে? সেখানে বুঝতে গেলেও সময় লাগে। আগে ছোট ছোট জিনিস বুঝতে হবে, তারপর আমরা আরও বড় বড় জিনিসের দিকে আগ্রহ প্রকাশ করব। তাই আজকের ভিডিওটা আমাকে সরাসরি করতে হচ্ছে এবং ফেস টু ফেস বলতে হচ্ছে প্রত্যেকটা গার্জেনের জন্য, যারা আমাকে ফলো করে, আমার ভিডিও দেখে, আমার কাছ থেকে কিছু শিখতে পায় এবং তাদের কমেন্ট থেকেও আমি অনেক কিছু শিখতে পাই। এবার আমার কথা হচ্ছে, ম্যাথামেটিক্স ইজ দ্য কি অফ অল সাবজেক্টস। কেন বলেছি? কারণ এইখানে বলেছি, আপনার জীবনের প্রথম শুরু মাধ্যমিক দেবেন, সেখানে অঙ্ক আছে। আইসিএসসি, সিবিএসসি যাই দিক, সেখানেও অঙ্ক আছে। কিন্তু 8 থেকে আবার অনেক সময় কমার্সের দিকে ঠেলে দিচ্ছে, কি তারা ম্যাথসে ভালো নয়, জোর করে ঠেলে দিচ্ছে। কিন্তু আমার কাছে অনেক উদাহরণ আছে যারা মাধ্যমিকের রেজাল্ট ভালো করেনি বা 9-10-এ ভালো নয়, 9-এ ভালো ছিল না, কিন্তু দেখা গেছে যে সেকেন্ডারিতে অনেক ভালো করেছে, করে তার জীবনটাকেই পাল্টে নিয়েছে। কিন্তু যেসব বোর্ডগুলো 8 থেকে ছেলেমেয়েদের কমার্সের দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু কমার্সে ঠেলে দিয়ে লাভটা কী? কমার্সের নয় 2 বছর অঙ্ক করতে হলো না, ঠিক আছে? 9-10 অঙ্ক করতে হলো না, আইসিএসসি ছেলেমেয়েদের কথা বলছি। কিন্তু কমার্সে গিয়ে তো কী করতে হবে? 100 নম্বর অঙ্ক আছে, 100 নম্বর ইকোনমিক্স আছে, যেটা অঙ্ক ছাড়া হয় না। অঙ্কের নলেজ চাই, অঙ্কের ঘিলুটা চাই। তো অতএব আবার অনেকে আবার কমেন্টস করেছিলেন, তারপরে যে মাইক্রোবায়োলজি নিয়ে পড়বো, এই নিয়ে পড়বো, ত্যান পড়বো, হ্যাঁ, এইসব নিয়ে পড়বো, বায়োটেকনোলজি নিয়ে পড়বো, তো সেখানে ম্যাথসে কী দরকার? ম্যাথসের দরকার আছে। আপনি মাধ্যমিকে ভালো রেজাল্ট করুন, মাধ্যমিকে প্রথমেই আপনাকে সায়েন্স দেবে, আপনার ম্যাথসের নাম্বার দেখবে, তারপর তার সঙ্গে ফিজিক্স দেখবে, কেমিস্ট্রি দেখবে, লাইফ সায়েন্স দেখবে, সব দেখবে, তবে আপনাকে বায়োসায়েন্স অথবা পিওর সায়েন্স দেবে। তো আপনি যদি ম্যাথসেই যদি না ভালো হন, তাহলে আপনি বায়োসায়েন্স নিয়ে পড়বেন কী করে? আর এখন ওই কম্বাইন্ড বায়োসায়েন্সের যে কোর্সগুলো আছে, একটা বায়োসায়েন্স তার সঙ্গে ইকোনমিক্স, তার দিয়ে ওতে আমার তো মনে হয় না ওতে অনেক জোর হয় এডুকেশন লাইফটা। করতে গেলে পুরো বায়োসায়েন্স পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যেখানে ফিজিক্সে হচ্ছে 100% ম্যাথসের নলেজ দরকার, নাহলে ফিজিক্সে আপনি নাম্বারই তুলতে পারবেন না, ফেল করে যাবেন, ইয়ার ব্যাক হয়ে যাবে, ঠিক আছে? ফিজিক্সের নাম্বার তোলা বহুত টাফ, অনেক টাফ। তা সুতরাং সেইভাবে পড়াশোনা করতে গেলে অঙ্কটা কিন্তু গোড়া থেকে শিখতে হবে। যেমন অ আ ক খ শিখতে হয় গোড়া থেকে, অঙ্কটাও আমাকে গোড়া থেকে ছেলেমেয়েদের জন্য শিখতে হবে, ছেলেমেয়েদের শেখাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, কে শেখাবে? আমি তো মূর্খ, ঠেলাওয়ালা, আমি চায়ের দোকান চালাই, আমি এই চালাই। আরে আমরা ঠেলাওয়ালা, চাওয়ালা বেকার হয়েছি কী কারণে? কারণ আমরা পড়াশোনা করিনি ঠিকমতো, আমরা শিখিনি, সেই জন্যই হয়েছি। কিন্তু বাস্তব কথাটা মেনে নিতে হবে। এবার আপনার ছেলে মেয়ে কী করলেন? আপনি এখন পয়সা রোজগার করছেন, ঠিক আছে, তুলো কোচিংয়ে পাঠিয়ে দিন। কোচিংয়ের টিচাররা করে কি হয়, পুরোনো দিনের ছেলেদের খাতাগুলো নিজের কাছে রাখে, খাতাগুলো এগিয়ে দিয়ে বলে, না 1 থেকে 10 পর্যন্ত টুকে নে অঙ্কগুলো, তারপর ঘরে গিয়ে বুঝবি, না বুঝতে হলে আমার কাছে আসবেন, পরপর বুঝিয়ে দেবো। কত বোঝাবে আমি জানি না। অনেক সময় বোর্ডে করিয়ে দিল, টবাটা করিয়ে দিল, দেখতে পাচ্ছি, আমি তাকিয়ে দেখতে পাচ্ছি পেছনে 4-5টা ছেলে কিছুই বোঝে না, চোখ মুখ দেখলেই বোঝা যায়। তারা টুকে নিল, টুকে নিয়ে বাড়ি চলে গেল, সিলেবাস শেষ। গার্জেনও জিজ্ঞেস করলো, স্যার কীরকম হবে? বললেন আমি সিলেবাস শেষ করে দিয়েছি, কোনো চিন্তা করো না, সব ঠিক আছে। জেনে রেজাল্ট বাজল, কেন যেরকম হলো? ও তো ভালো ক্লাসে অঙ্ক করতো,
সিলেবাস শেষ করে দিয়েছি, কী যে করলো কী জানে। পরের বছরে দেখলেন আবার পরের বছর করতে গিয়ে আপনার বিশ্বাসটা আর রইল না, তখন আপনি আর একটা মন্দিরে গেলেন, সেই মন্দিরেও একই কেস। ধরে ধরে অর্থাৎ ছাত্রের সঙ্গে সাঁতার কাটতে হবে টিচারকে, এক একটা টিচারকে ছাত্রের সঙ্গে ধরে ধরে সাঁতার কাটতে হবে। যে স্টুডেন্টটা সবে জলে নেমেছে সাঁতার শেখেনি তার কাছেও থাকতে হবে, আর যে অনেক দূর চলে গেছে পুকুরের ওপারে তার সঙ্গেও থাকতে হবে, কারণ তাকে ছেড়ে দিলেও আমার কোনো যায় আসে না, যা তুই সাঁতার কাট। কেন? কারণ তাকে আমি দূর থেকে একটা আওয়াজ দেবো, সে বুঝে নেবে, সঙ্গে সঙ্গে করে নেবে। আর যেটা সবে জলে নেমেছে, হামাগুড়ি দিচ্ছে, হাঁটতে শেখেনি, সেটার সঙ্গে তো আমাকে থাকতেই হবে। তাকে সারা দিনে আমি বসিয়ে অত 2 ঘন্টার ক্লাসে মাত্র 2টো অঙ্ক তাকে দিয়ে আমি করাতে পারবো। আজকে 2টো, কালকে 3টে, পরের দিন 4টে, পরের দিন 5টা। দেখবেন মাছ পুকুরে সাঁতার কাটতে শিখে গেছে। তখন দেখবেন একদিনে 10টা 12টা 15টা করে অঙ্ক নিজেই করছে ঘরে, সব পড়াশোনা ছেড়ে দিয়ে দেখবেন অঙ্ক করতে বসে আছে, আর কিছু করছে। তখন আপনি সেই সব টিচারদের প্রশ্ন করছেন যে স্যার খালি তো অঙ্কই করে যাচ্ছে, অন্যান্য সাবজেক্ট পড়ছে না। কারণ অঙ্কটা আমার সবচেয়ে বেশি স্বাদের সাবজেক্ট। যতগুলো পড়াশোনার মধ্যে মশলা আছে তার মধ্যে হচ্ছে ম্যাথামেটিক্স ইজ দ্য কী বলবো ফাইনেস্ট সাবজেক্ট, বিকজ ম্যাথামেটিক্সটা হচ্ছে স্বাদের সাবজেক্ট। একবার ম্যাথামেটিক্স নেশা লেগে গেলে মনে হয় সারাদিন সলভ করি, কোথা থেকে কী অঙ্ক পাবো সলভ করি। আমাদের সময় স্টুডেন্ট লাইফে একটা অঙ্ক নেই আমি সারাদিন কাটিয়েছি। 12 একটা অঙ্ক নিয়ে বোঝাই, কিন্তু কারোর কাছে যায়নি, টিচারের কাছে যায়নি। আমার কোনো প্রাইভেট টিচার ছিল না, আমার বাবাই আমার টিচার ছিলেন, পূর্ণম্বর বাবা, উনি নেই এখন। কিন্তু আমি ঠিক করেছিলাম যে জীবনে একটা অঙ্ক কারোর কাছ থেকে শিখবো না, জানবো না। নিজে যতদূর আমার কাছে বই কাছে সমস্ত অঙ্কের রুলস রেগুলেশন সব এভরিথিং আছে, সেইগুলোকে অ্যাপ্লাই করে আমাকে অ্যান্সার বার করতে হবে। কেন পারবো না? সেটাকেই চেষ্টা করেছি, তীব্রভাবে চেষ্টা করেছি। করতে 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 আমার যে অঙ্ক করাটা কী হলো, একটা হ্যাবিট, অভ্যেস এসে গেল। অঙ্কটা টোটালি একটা অভ্যেসের ব্যাপার। অঙ্ক কমন আসে না, কমন পাওয়ার আশা করতে নেই পরীক্ষা হলে, এসব ব্যাপার আছে। এগুলো আশা করা মানেই হচ্ছে সেই ছেলেমেয়েটি কোনো অঙ্কের কিচ্ছু জানে না, ভয়ে কাঁপছে পরীক্ষার আগে। তার আগে টিচারের কাছে গেছে, সারা বছর পড়েছে, তাহলে আগে তুই পরীক্ষার আগে কেন ভয় কাঁপছিস? তখন বলিস নি কেন যে আমার কিছু হচ্ছে না, খালি অঙ্ক টুকে নিয়ে আসছি, কিন্তু অঙ্ক করতে গিয়ে পারছি না, মাথায় ঢুকছে না। আমার মতো বলে আপনাদেরও কিছু কিছু অঙ্ক আমি দিয়ে যাব চিরকাল, যতদিন বেঁচে থাকবো। এই ইউটিউব বলুন বা ফেসবুকের দৌলতে ছোটো ছোটো অঙ্ক দিয়ে যাব, সহজ থেকে কঠিন পর্যন্ত, জটিল পর্যন্ত। কিছু পাজেলও দেবো, যেটা ব্যাংকিং পরীক্ষা খুবই লাগে, কম্পিটিটিভ পরীক্ষায় লাগে। সেগুলোকে আপনারাও শিখুন, আপনাদের ছেলেমেয়েকেও শেখান। কারণ আপনার ছেলেমেয়ে বাড়ি থেকে যখন ঢুকবে পড়ে এসে, আপনি ক্রসই করতে পারবেন না যে ও কী শিখলো। ওকে ওকে সঙ্গে সঙ্গে বলুন, হ্যাঁ তুই আজকে কটা অঙ্ক শিখেছিস? হ্যাঁ মা আমি আজকে 2টো শিখেছি, একদম অঙ্ক জানি না, স্যার ধরিয়ে ধরিয়ে আমাকে দিয়ে 2টো করিয়েছে। আর ঠিক আছে, কোন 2টো বার কর, ঠিক আছে 2টো না দেখে আমার সামনে কর, ঠিক আছে। এবার কী করলো, আপনার সামনে রাত্রি 10টার সময় দিলেন, 2টো অঙ্ক করে দেখালো, তাহলে আপনার কতটা ভালো লাগবে? সেটা বলুন যে আমার ছেলেমেয়ে আমাকে না দেখে 2টো অঙ্ক বুঝিয়ে দিল, করিয়ে দিল এবং আমাকে বুঝিয়েও দিল। কিন্তু আপনি জায়গা থেকে একটু বুঝছেন, অঙ্ক একটু বোঝেন, তাই বুঝলেন। আর যারা একদমই বোঝে না বা সময় নেই, সংসার টানতেই সারা জীবন চলে যাচ্ছে, তারা কী করবে? তারা করবেন কি, বাড়িতে যখন ফিরবে কটা অঙ্ক করিয়েছে খাতাটা খুলুন, একবার জিজ্ঞেস করুন অঙ্কগুলো কি টুকে 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 নিয়েছিস না মাথায় নিয়েছিস? না দুটোই আছে, মাথায়ও আছে খাতাতেও আছে। দেখবেন ছেলেমেয়ে যদি সৎ হয়, যদি বন্ধুবান্ধবের লোভ যদি না থাকে, মানে ওই বন্ধু অমুক জায়গায় পড়ে, আমি আবার যদি বলি যে না হচ্ছে না হচ্ছে, তখন থেকে বার করে দেবে মা, বন্ধুকে ছাড়তে হবে। এই জিনিসগুলি না থাকে, ফুল প্রফেশনাল ছেলেমেয়েদের হতে বলুন। পয়সা দিয়ে যাচ্ছে পড়তে, আর পয়সা দিয়ে যেন বিদ্যাটা করিয়ে নিয়ে আসে। এটা প্রত্যেকটা ছেলেমেয়েকে এটা শেখান আগে থেকে, কারণ যিনি পড়াচ্ছেন তিনি বিনা পয়সা পড়াচ্ছেন না।
আর এখানে বন্ধুবান্ধব কেউ নেই, আজকে খেতে পাবে না, কালকে কেউ খেতে দেবে না, 2 দিন দয়া করবে, 3 দিনের দিন বলবে ভিক্ষে করবে যা। এটা ছেলেমেয়েদের বারবার বোঝাতে হবে, কঠিন বাস্তবটা বোঝাতে হবে, তবেই জাগবে, আর তবেই জাগলে ঘুরে দাঁড়াবে। আর ঘুরে দাঁড়ালেই সে বোঝার চেষ্টা করবে। বোঝানোর চেষ্টা যেদিনকে করতে চাইবে সেদিনকে স্যারকে বারবার প্রশ্ন করবে, স্যার আমাকে একটু ভালো করে এটা বোঝান, আমাকে 2টো অঙ্কই বোঝান, বেশি বোঝাতে হবে না। তারপর দেখি পারি কি না। যতক্ষণ আমি নিজে করতে পারছি আপনার বোঝা অনুযায়ী, ততক্ষণ আমি একটু চেষ্টা করব। আজকে 2টো হবে, বা আজকে একটাই হলো, পরের দিন 2টো, তারপরের দিন একটা বাড়ছে, +1 +1 +2 +3 +4 করতে করতে একদিন দেখবেন সে নিজে থেকেই পুকুরে সাঁতার কাটছে। তখন না আপনাকে ধরতে হবে না কিছু করতে হবে, কিন্তু আপনাকে শিখে যেতে হবে। কারণ আপনার নাতি আছে, পুতি আছে, পরপর জেনারেশন আছে, ছেলে মেয়ে ব্যস্ত আছে, কী করবে? নাতিপুতিকে কে শেখাবে ঘরে বসিয়ে? দাদুর দায়িত্ব তো। অতএব সেই জন্যই আমার ছোটো ছোটো অঙ্ক, এবং সেখান থেকে আবার ছোটো ছোটো একটু জটিল অঙ্ক, এই সব মিলিয়ে আমি দিই আমার ফেসবুক এবং ইউটিউবে। আপনাকে সেটা করতে হবে। কারণ আমি অনেক সময় দেখেছি মাধ্যমিক পরীক্ষার সময় যে বিভিন্ন স্কুলে যখন সিট পড়ে, বা সিবিএসসি বলুন, আইসিএসসি, যখন ভিড় হয়, ঠিক অঙ্ক পরীক্ষার আগে আমি দেখেছি, খেয়াল করে দেখেছি, সবার মুখটা থমথমে। আমার সময়ও দেখেছি থমথমে, কাঁদছে, কেঁদে ফেলছে, ভয় পাচ্ছে, কী হবে রে বাবা, শক্ত হলো, অঙ্ক পরীক্ষাটাই বা লাস্টে ফেলে কেন, বা প্রথমেই বা ফেলে কেন, কাঁদছে। একটাই কারণ, অঙ্কের প্রতি কোনো কনফিডেন্স তাদের নেই। নট এ সিঙ্গেল পার্সেন্ট, অনলি 0%। আর যারা চিরকাল টুকে নিয়ে এসছে তারা -% আছে। আগে অঙ্কে পিওরলি 0 পেতে হবে, যে আমি অনেক অঙ্ক চেষ্টা করেছি, অ্যান্সার মেলেনি, তাই না 0 পেয়েছি, ঠিক আছে, ওকে, দ্যাট ইজ কল্ড দ্য 0%। তারপরের পরীক্ষাটা দেখবেন পাবেন আপনি 20 কি 30%, মানে আপনার এররটা আস্তে আস্তে কমবে। তারপর স্বাভাবিকভাবে অঙ্ক বুঝে 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 করার ক্ষমতা বাড়লে তখন আপনি আরেকজনকে অঙ্ক করাতে পারবেন, তুমি আরেকজনকে অঙ্ক করাতে পারবে, আরেকজনকে বোঝাতে পারবে। আর তুমি যত শেয়ার করবে অন্যের সঙ্গে অঙ্কে, যে আমি বুঝতে পারছি না, বোঝা, তত তোমার মঙ্গল। তোমাকে শেয়ার করতে হবে। আজকে আমি অসুস্থ, আমি কিডনি রোগী পেশেন্ট, এই যে গলায় আমার চ্যানেল করা আছে, এখান থেকে আমার ডায়ালিসিস চলছে, তবুও আমি বাধ্য হয়ে আমি এই ভিডিওটা দিলাম। কারণ সত্যি বলতে কি, গার্জেনদের একটা হেডেক হচ্ছে ম্যাথামেটিক্স, বিশাল হেডেক একটা ম্যাথামেটিক্স। আর ম্যাথামেটিক্সে যদি না ভালো হয়, আপনি বায়োলজি নিয়ে পড়ুন, আর মাইক্রোবায়োলজি নিয়ে পড়ুন, আর বায়োটেকনোলজি নিয়ে পড়ুন, সেখানে যন্ত্রপাতির ব্যবহার আছে, সেখানে ম্যাথামেটিক্স আছে, সর্বত্রই ম্যাথামেটিক্স আছে, কোথায় ম্যাথামেটিক্স নেই? আপনি যে কোনো চাকরির পরীক্ষাটা বলুন না, আনন্দবাজারের একদম চাকরির পরীক্ষা বলবেন, সেখানে অঙ্ক থাকবে না, 30 সেকেন্ডে 50টা অঙ্ক করতে হবে, কম্পিটিটিভ পরীক্ষা করবেন না। রেলে যাবেন, সেখানেও তাই, 30 সেকেন্ডে 50টা অঙ্ক করতে হবে। ব্যাংকে যান, সেখানে তো আরও বেশি অঙ্ক করতে হবে। কোথায় অঙ্ক নেই? যে কোনো এন্ট্রান্স পরীক্ষা, যে কোনো চাকরির এন্ট্রান্স পরীক্ষা অঙ্ক মাস্ট। আর তার সঙ্গে আরেকটা জায়গায় স্ট্রেংথ বাড়াতে হবে, ইংলিশটা। এই 2টো সাবজেক্টের স্ট্রেংথ বাড়াতেই হবে প্রত্যেকটা স্টুডেন্টকে। আর নাহলে জীবনে তুমি কিচ্ছু পাবে না। তাহলে ওই চায়ের দোকান, ঠেলাওয়ালা, ফুচকাওয়ালা, এই হয়েই বাকি জীবনটা কাটাতে হবে। সুস্থ স্বাভাবিক জীবন একটা পাওয়া যাবে না। অতএব যতই ভগবানের কাছে পুজো দাও, যাই করো, ভগবান তার সঙ্গে থাকে যারা সাহসী, যাদের চেষ্টা আছে, যারা রাত দিন এক করে ফেলে একটা জিনিস নিয়ে, তাদের সঙ্গে ভগবান থাকে। কিন্তু যারা চুরিবিদ্যা করে, মানে টুকে নিয়ে এলাম, বাড়ি ভর্তি করে রাখলাম, খাতা ভর্তি করে রাখলাম, করে লাভটা কী? অতএব সেটা করো না। আর নিজেরা বিচার করো কোনটা অ্যাকচুয়াল টিচার বা গুরু, আর কোনটা অ্যাকচুয়াল টিচার বা গরু, সেটা তোমাদের বিচার করতে হবে। ম্যাক্সিমাম টিচার এখন 80% টিচার খালি ফাঁকিবাজি মারে। আমাদের সময় সমস্ত টিচাররা ছিল, সত্যি বলছি, স্কুলের টিচার কথা বলছি, দাঁড়িয়ে দেখতো পাশে কি করছে,
বোঝানোর চেষ্টা করতো। আজকে আমাকে ধরলে কালকে হয়তো কৌশিককে ধরতো, আজকে আমার কৌশিককে কালকে কৌশিককে ধরলো, তো কালকে কিংসুককে গিয়ে ধরলো। এক একদিন এক একটা ক্লাসে এক একজনকে ধরে দেখেছি। সেই টিচারদের একটা দায়িত্ব করছে, একটু একটু করে শেখালে, একটু একটু করে শিখলে সে একদিন বুঝতে বুঝতে বোজনদার হয়ে উঠবে। আর যে বোজনদার হয়ে ওঠে পরে সে আরেকজনকে বোঝাতে পারে, করাতে পারে। কনফিডেন্স লেভেলটা তখন 100% এসে যাবে। অঙ্কে 100 পাওয়া কোনো ব্যাপার নয়, এটা আমি তোমাকে গ্যারেন্টিতে বলছি। যদি 1 বছর আমার কথা ফলো করো, যে অঙ্ক আমি যদি সারাদিনে একটাও করি, সেই একটা আমি বুঝে করবো, না দেখে করবো, বুঝে করবো। আর একটা কথা বলবো, ধরো টিচার তোমাকে সব অঙ্ক বুঝিয়ে করেছে, চ্যাপ্টার ক্লোজ, একটা অনুশীলনী বা একটা এক্সারসাইজে ধরো 40টা অঙ্ক আছে, তার মধ্যে তুমি 10টা অঙ্ক দেখবে, বুঝলে ভালো করে, তারপরে 11-12টা নিজে না দেখে করার চেষ্টা করো, জানা অঙ্ক করবে। আবার দেখো 12 হয়ে গেল, 13, 14, 15, 18, 20 পর্যন্ত দেখো। ঠিক পরীক্ষার আগের কথা বলছি, 21, 22টা নিজে করো। এবার প্রতিটা চ্যাপ্টার থেকে 3-4টে করে অঙ্ক প্র্যাকটিস করবে, সব অঙ্ক করার দরকার নেই। দেখবে নিজেকে কত হালকা মনে হয়। ক্লাসে ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা অঙ্কে খুব ভালো পায়, 90, 98, 100, তাদের দেখবে না পরীক্ষার আগে 1000 ঘন্টা অঙ্ক নিয়ে বসে পড়েছে, কিচ্ছু করে না, গল্প বই পড়ে, সিনেমা দেখে, একটু একটু ফর্মুলাগুলো নাড়াচাড়া করে, ভালো অঙ্কগুলো নাড়াচাড়া করে পরীক্ষায় ঢুকে পড়ে। পরীক্ষায় ঢুকবে যখন ভাববে যে আমি 0 নিয়ে ঢুকলাম, সে যে মেয়েই হোক, এমন স্বয়ং ভগবানও যদি পরীক্ষা হলে ঢোকে, সেও যেন আমি 0 নিয়ে ঢুকলাম। এবার বেরোবে যখন, কত নিয়ে বেরোবে সেটা কেউ বলতে পারে না, আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারো না, তোমার টিচারও বলতে পারো না, স্বয়ং ভগবানও বলতে পারো না। তোমার কর্মের মাধ্যমে বেরিয়ে আসবে তুমি কতটা পাবে। তবে যাদের মধ্যে কনফিডেন্স 100% আছে, যেমন আমরা ঈশ্বরকে বলি সবচেয়ে সুপারম্যান, তার কনফিডেন্স 100% ওই জন্য তিনি 100% পাবেন। সেরকম মানুষের মধ্যে যার মধ্যে 100% কনফিডেন্স এসে গেছে, সে 100% মার্কস পাবে। শুধু মাথায় রাখবে, আমি যে কটা সামস করব, প্রত্যেকটা সামসের টোটাল নাম্বার যেন আমার খাতার মধ্যে পড়ে। আমি যদি 70 মার্কস করে আসি, তাহলে 70-তে 70ই পাবো। আমি যদি 40 মার্কস করে আসি, 40-তে 40 পাবো। সেখানে একটা স্যাটিসফ্যাকশান কী বলো তো, স্যাটিসফ্যাকশান এটাই, নাম্বার কমটার বড় জিনিস নয়, স্যাটিসফ্যাকশান এটাই আমার এরর পার্সেন্টেজ 0। এরর পার্সেন্টেজ 0। আজকে তুমি 40 করে 40 পেয়েছো, কালকে তুমি 90 করে 90 পাবে, আবার তার পরের বছর তুমি 100 করে 100 পাচ্ছ। এই যে ক্যাপাবিলিটিটা, এই যে এবিলিটিটা, যা করবো তাই পাবো, এইটা কিন্তু অটোমেটিক তোমার মধ্যে গ্রো আপ হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে। অনেক আমার 2-1টা ছাত্রকে আমি দেখেছি, অনেক যারা 0 লেভেলে ছিল, আবার কিছু কিছু ছাত্র ছিল একটু অ্যাপ টাইপের, মানে সহজে বুঝতে পারতো না, কথাগুলো একটু ল ল ল করে বলতো, তারাও কিন্তু চেষ্টা করে করে লাইনে চলে গেছে। চেষ্টা করলে সব হয়, সব হয়। আমার ইচ্ছে করে সমস্ত স্টুডেন্টকে আমি ফ্রিতে অঙ্কের মাস্টার করে দিই, কিন্তু সম্ভব তো নয়। আজকে তো রোগীতে পরিণত হয়ে গেছে, এই 1 মাস হলো, ঠিক আছে, রেগুলার ডায়ালিসিস চলছে, মানে সপ্তাহে 2টো ডায়ালিসিস চলছে, খাওয়া দাওয়া কন্ট্রোল, বেশি কিছু খেতেও পারছি না, চেহারাও ভেঙে গেছে। তাতে আমার কথাগুলো ফলো করো, আমাকে কমেন্ট করো। যদি তোমাদের কারোর প্রবলেম হয়, স্যার আমার এই জন্য প্রবলেম হচ্ছে, ওই জন্য প্রবলেম হচ্ছে, আমি যে যে পয়েন্টগুলো দেবো সেই পয়েন্টগুলোকে তোমরা একটু ফলো করো, ঠিক আছে, ফলো করো। আর আমার প্রত্যেকটা অঙ্ক দেখো, সহজ সরল যাই থাক, কঠিন, আমি একটু লোয়ার লেভেল থেকে অঙ্ক করতে করতে ওপর লেভেলে উঠছি, ঠিক আছে, যাই করি সেটা দেখবে। ইউটিউবে আমার অনেক 11-12 অঙ্কের ডট চ্যানেল আছে, সেটাও তোমরা দেখতে পারো যারা 11-12 পড়ো। কিন্তু আমার এই ক্ষুদ্র সময়তে বেশি কিছু করতে পারিনি, তবে একটু ফলো রাখো। যদি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় কাজে লাগে, যারা চাকরি পরীক্ষায় বসছে, ধরো স্কুল হয়ে গেছে, যারা চাকরির পরীক্ষায় বসবে, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু আমার এগুলো কাজে লাগে, চাকরির পরীক্ষা, ঠিক আছে। আরও চেষ্টা করছি তোমাদের আর কীভাবে সাহায্য করা যায়, কী কী দিয়ে সাহায্য করা যায়। সবসময় ভগবানের উপর বিশ্বাস রাখবে,
নিজের বাবা মা যাই করুক দিন রাতে তোমাদের জন্য তারা লড়ছে। কেউ কোনো বাবা মা তো নিজের জন্য লড়ে না। বাবা মা নিজের ভালো মন্দ খাওয়ার জন্য নয়, ভালো জামাকাপড় পরানো। দেখেছো বাবাদের, দেখেছো বাবারা কী করে? সবাইকে কিনে দিয়ে পুজোর সময় একটা পুরোনো পাঞ্জাবি পরে চললো ছেলেমেয়ের সঙ্গে ঠাকুর দেখতে, আগের বছরের জামাটা পরে চললো। মাও তাই, সব তোমাদের জন্যই তোমার বাবা মা খাটছে। অতএব ভগবানের উপর বিশ্বাস রাখো, মা বাবার উপর বিশ্বাস রাখো, মা বাবাকে ভক্তি করো, আর নিজের উপর মধ্যে চ্যালেঞ্জ নাও যে অঙ্ক না বুঝে কোনো টিচারকে আমি ছাড়বো না। আমাকে বোঝাতে হবে, আমাকে দায়িত্ব নিয়েছেন, আমাকে বোঝাতে হবে, ব্যাস। দায়িত্ব নিয়েছেন আমাকে, আমি করবো না, আমি খাতা টুকবো না। আপনি বলবেন আর আমি টুকবো, ও সব চলবে না। আপনি বললেন আমি টুকলাম না, আপনি আমাকে ভালো করে বুঝিয়ে দিন, একে ঝুঁকে লিখে ফিকে যেভাবে হোক বুঝিয়ে দিন একটা অন্য খাতায় বা অন্য পাতায়। এবার আমি না দেখে ওটা করবো, সে একটাই হোক দুটোই হোক। এই ফুল প্রফেশনাল মাইন্ডে করো। যা দক্ষিণা দাও টিচারকে, সেই দক্ষিণা অনুযায়ী তুলে নাও। অতএব সময় নষ্ট করো না। আর গার্জেনদেরও বলি, আপনারাও কিছু কিছু গ্রন্থ শিখুন, শিখলে ছাত্রদের ভালো। ছেলেমেয়েদের সঙ্গে পড়াশোনা একটু আলোচনা করুন অঙ্কটা। আর অঙ্কটা দেখবেন যে কোনো রেজাল্ট বেরোলে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, কম্পিটিটিভ বলবো যে কোনো ইন্টারভিউতে যখনই আপনার মার্কশিট জমা পড়বে, প্রথমে কোন সাবজেক্ট দেখবে? যখনই আপনার প্রথমেই দেখবে অঙ্কে আপনি কত পেয়েছেন। অঙ্কে তুমি কত পেয়েছো সেটাকে ফার্স্ট দেখবে। কেন? সেকেন্ডারি দেখবে, হায়ার সেকেন্ডারি দেখবে, ডিগ্রি দেখবে, সবেতে দেখবে। কেন? কারণ অঙ্কটা হচ্ছে পুরো বডির একটা কেমিস্ট্রি। এটাকে বুনতে হয়, সেলাই করতে হয়। আর বাকি যে সাবজেক্ট আছে কোনো সেলাই ফেলার ব্যাপার নেই। খালি কোথা থেকে নোটবুক, ইউটিউব থেকে নোট, এই দিক থেকে নোট, সেই থেকে নোট, ওই থেকে নোট, টিচার তার খাতা থেকে নোট, এই নোট দিয়ে দিচ্ছে। সেটাকে তুমি কী করছো? ওই মেমোরিতে তুলছো, মুখস্থ করে দুলে মুখস্থ করে তুলছো, তারপর পরীক্ষা লেগে বমি করছো। সেখানে কোনো বুনন নেই, সারা শরীরের কেমিস্ট্রির বুনন নেই। সারা শরীরের কেমিস্ট্রি অর্থাৎ মস্তিষ্কের যে কেমিস্ট্রির যে বুনন, সেটা একমাত্র একটা জায়গাতেই আছে, ম্যাথসে। সেটা নিজের বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করে আমাকে করতে হয়। সেটা ম্যাথসে যার নাম্বার ভালো হবে, আর বাকি সাবজেক্টে যার নাম্বার তোমার কম আছে, তাকেই আগে ইন্টারভিউতে ডাকবে। আর তোমার সব সাবজেক্টে আছে 90%, ম্যাথসে আছে 40%, অ্যাভারেজও বেশি সবার থেকে, ডাকবে না? আরে মস্তিষ্কটা চাই যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানি বলো, কাজ বলো, ড্রাইভিং বলো, যাই বলো, এই কেমিস্ট্রিটা এইখান থেকে আসে। সেটা চাই। অর্থাৎ ম্যাথসে ভালো হতে হবে। তাহলে আমি কোনো সাবজেক্টে ছোটো করছি না, কারণ আমার যে আত্মীয় স্বজন আছে অনেকেই প্রফেসর আছে আর্টসের, বাংলার, এটা তো আরও কঠিন সাবজেক্ট, ছেড়ে দাও। ভাষাতত্ত্বের ব্যাপার, তত্ত্বের ব্যাপার, আমি সেটা বলছি না। কিন্তু টেকনিক্যালি যেসব জবগুলো আছে, যেখানে মস্তিষ্কের ভ্যালুর বেশি প্রয়োজন, সেই জব যদি করতে চাও, যেমন রেল বলো, পাইলট বলো, নাসা বলো, বিদেশি সার্ভিস যত বলো, সেখানে তো অঙ্ক আগেই দেখবে, ছেড়ে দাও। তারপর ধরো আমাদের এখন বর্তমানে ইসরো হয়েছে, হ্যাঁ, আরও সব বিভিন্ন জায়গায়। যাই করো, ফিজিক্স করো, ইকোনমিক্স নিয়ে পড়ো, যাই করো, অঙ্কটা মাস্ট। অঙ্কে ভালো হতেই হবে, নাহলে একটা অর্ডিনারি লাইফ পাবে। চাকরি কতজন আর পায় বলো না? একটা স্কুল টিচারের চাকরিতে, স্কুলের টিচার, বাংলা টিচার কটা আছে? দুটো। সায়েন্সের টিচার দেখো কি, যারা সায়েন্স গ্রুপ নিয়ে পড়াশোনা করেছে, ফিজিক্সের 4টে পাবে, কেমিস্ট্রির 4টে পাবে, ম্যাথসের 6টা পাবে, রিক্রুটমেন্ট বেশি। ইংলিশের 2টো। অর্থাৎ এই টেকনিক্যাল পোস্টগুলিতে সবসময় রিক্রুটমেন্টটা বেশি, এটা মাথায় রাখবে। ব্যাংকে যাও, ব্যাংকে ম্যাক্সিমাম যদি 100 জন কর্মচারীকে আমি বেছে নিই, তার মধ্যে 80 জন আছে এমএসসি বিএসসি পাস। কেন নেবে? কমার্স ছেলেমেয়েদের নিতে পারতো না?
ম্যাক্সিমাম সায়েন্সের ছেলে মেয়ে, কমার্সের ছেলে মেয়ে 20%। কেন? কারণ বিএসসি বা সায়েন্সের ছেলে মেয়েদের কেমিস্ট্রিটা একটু অন্যরকম, অনেক ক্যালকুলেটিভ। যে ক্যালকুলেশনটা মানুষকে কি আগে নিয়ে যেতে সাহায্য করে, সেটা করতে হবে। তার সঙ্গে তুমি সাইডে ইংলিশ রাখো, বেঙ্গলি নিয়ে একটা সাধনা করো, অন্য একটা সাবজেক্ট নিয়ে করো, একটু রসবোধের জন্য করো। কিন্তু অঙ্কে ভালো হতেই হবে, সবার উদ্দেশ্যেই বলা। কারণ অঙ্কে ভালো হলে ফিজিক্সে ভালো হবে, ফিজিক্সে ভালো হলে সায়েন্স গ্রুপে ভালো হবে, সায়েন্স গ্রুপে ভালো হলে কম্পিটিটিভ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, কম্পিটিটিভ পরীক্ষা হলে অনেকগুলো চাকরি পাবে, সব রাস্তা খোলা। আর এগুলো ছাড়া বাকি সাবজেক্টগুলো করলে দেবে খুব একটা লিমিটেড সিট নিয়ে চাকরি। রেলে তো আর বলবে না বাংলা অনার্স ছেলেমেয়েদের চাই, কখনই বলবে না। বলবে? ব্যাংক বলবে? বলবে না। এসএসসি পিএসসি বলবে না, বলবে গ্র্যাজুয়েট চাই। দেবে বিএসসি ছেলেমেয়েদের, এমএসসি ছেলেমেয়েদের আগে নিয়ে নিচ্ছে, যাদের এগ্রিগেটটাও ভালো, অ্যাভারেজটাও ভালো। কম্পিটিটিভ পরীক্ষা বসতে হবে তো, কম্পিটিটিভ পরীক্ষা তো অঙ্কতেই তো তোমার 50 নম্বর না 100 নম্বর আছে, বিভিন্ন পরীক্ষা। ডব্লিউবিসিএস পরীক্ষায় যাও অঙ্ক 100 নম্বর আছে, আইসিএস পরীক্ষা করতে যাও অঙ্কে 100 নম্বর আছে, প্রিলিতেই আছে 100, তারপরে তো পরে তো আরও আছে। তো সেগুলি যদি না পাস করে আমার আর্টস নিয়ে কমার্স নিয়ে পড়ে দিই, তাহলে কী হবে? আমি তো এগোতে পারবো না। অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়ে ফেলেছো, কমার্স নিয়ে পড়ে ফেলেছো, তাদেরকেও বলছি। আর যারা এখনও পড়তে চলেছো, 7, 8, 9, 10 পড়ছো, তাদেরকেও বলছি, যারা অঙ্ক শেখোনি তারা অঙ্ক শেখো, এবং না বুঝে এক পা এগোবে না, করবে না, টুকবে না, খাতা ভর্তি করবে না, ঠিক আছে? আর যারা কোথা থেকে পড়ছো তারা বুঝেই করো। আর যারা ধরো আর্টস কমার্স নিয়ে পড়েছো, তাদেরকে আবার নতুন করে অঙ্কটা শেখো। কারণ তোমরা পরীক্ষার যোগ্যতা অর্জন করেছো, গ্র্যাজুয়েট হয়েছো, পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তাদের তো বোর্ড অনুযায়ী বলো, ডব্লিউসিএস বলো, আইসিএস বলো, তারা তো তাদের নিয়ম অনুযায়ী পরীক্ষা নেবে। তুমি তখন হাজার চিল্লারকে বলবে হবে না যে আমি তো আর্টস নিয়ে পড়েছি, হিস্ট্রি নিয়ে পড়েছি, এসব নিয়ে পড়েছি, আমি অঙ্ক কী করে পরীক্ষা দেবো? না, তারা তো শুনবে না। সেখানেও তোমাকে অঙ্ক শিখতে হবে। চাকরির পরীক্ষার জন্য আরও আলাদা পড়াশোনা করতে হয়, ঘরে বসে বসে। গ্র্যাজুয়েট হলেই সংসার ঘরে ডেকে চাকরি দেবে না, সেটা আমাদের দেশ নয়, অন্যান্য দেশে যেখানে লোকসংখ্যা অনেক কম, সেখানে হতে পারে। লড়ে জায়গা নিতে হবে, লড়ে 150 কোটি মানুষ হয়ে গেছে। লড়ার বল, যে বল নিয়ে বল করতে হবে, লড়তে হবে, সেই বলটাই এই ভেতরে আছে। এই জন্য বারবার বলছি, অঙ্কটার উপর ধ্যান নাও, অঙ্কটাকে নেগলেক্ট করো না, ছোট্টবেলা থেকে। সেই জন্য বললাম, আজকে যার জন্য আমি একটু ফেস টু ফেস এই প্রথম এলাম, প্রায় 2-3 বছর, 2-2.5 বছর পরে, কারণ এতদিন ফেস টু ফেস আসেনি। আশা করি তোমরা আমার কথাগুলো ভালো করে শুনবে, বুঝবে, মনে কোনো ক্ষোভ রাখবে না। সবার ভালোর জন্যই বললাম। যদি কারোর খারাপ লাগে কমেন্ট করবেন, সেই খারাপটা যাতে ভালোতে পৌঁছানো যায়, আমি চেষ্টা করব আপনাকে সেখানে পৌঁছে দিতে। ধন্যবাদ।